প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা স্পোর্টস সাইকোলজি সম্পর্কে বিস্তারিত আমরা জানব। স্পোর্টস সাইকোলজি জিনিসটা বোঝার আগে আমরা যদি সংক্ষেপে সাইকোলজি সম্পর্কে দুটো কথা বলে নিয়ে স্পোর্টস সাইকোলজিটাকে শুরু করি, তাহলে বোধহয় তোমাদের ক্ষেত্রে ব্যাপারটাকে বুঝতে আর একটু সুবিধা হবে। এখন সাইকোলজি শব্দটা কি আর তার আগে যুক্ত হয়েছে স্পোর্টস কথাটা। আগে সাইকোলজি মিনিংটা জানি। দেখো, সাইকোলজি যখন শুরু হয়েছিল, দুটো শব্দ মিলিয়ে সাইকোলজি শব্দটা শুরু হয়েছিল। একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগোস। তোমরা সবাই জানো সাইকি কথার অর্থ হচ্ছে সোল বা মাইন্ড, আর লোগোস কথার অর্থ হচ্ছে স্টাডি অফ। এখন ওল্ড কনসেপ্টে সাইকোলজির একটা যে ডেফিনেশন ছিল, সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড অর সোল। সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ মাইন্ড, অর্থাৎ আমাদের মন বা আমাদের আত্মা নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে আমরা সাইকোলজি বলবো। কিন্তু ডে বাই ডে কি হলো, যত সাইকোলজিস্ট এই বিষয়টাকে নিয়ে যত রিসার্চ হলো, গবেষণা হলো, ধীরে ধীরে সাইকোলজির কনসেপ্ট চেঞ্জ হতে লাগলো। কি চেঞ্জ হতে লাগলো? সাইকোলজি শব্দটার মধ্যে ওই যে লোগোস কথাটা, সেই লোগোস কথাটার অর্থ হচ্ছে স্টাডি অফ, যেটা ছিল সেটাকে বলা হলো স্টাডি অফ সায়েন্স। লোগোস কথাটার সাথে যুক্ত হলো কি সায়েন্স। সিম্পল, আগের সাথে যেটা ছিল যে সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক, সাইকোলজি ইজ দ্য স্টাডি, এই স্টাডির আগে কি যুক্ত হবে? সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ কাদের মাইন্ড? হিউম্যান মাইন্ড অ্যান্ড ইটস বিহেভিয়ার। অর্থাৎ আমাদের যে আমাদের যে মন এবং আমাদের যে আচার আচরণ নিয়ে যে সমস্ত যে বিদ্যা আলোচনা করবে তাকে আমরা সাইকোলজি বা মনোবিদ্যা বলবো। এখন তাহলে এই নিউ কনসেপ্ট বা মডার্ন কনসেপ্টে সাইকোলজি যে ডেফিনেশন, সেখানে তিনটে টার্মোলজি যুক্ত হয়েছে। কি কি? এক হচ্ছে তোমার সাইন্টিফিক স্টাডি হবে, মানে বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে সেটাকে স্টাডি করতে হবে। দুই, মেন্টাল প্রসেস, স্টাডি অফ মাইন্ড মানে কি মেন্টাল প্রসেসে কি ঘটছে। আর তিন নাম্বার হচ্ছে কি? তিন নাম্বার হচ্ছে ইটস বিহেভিয়ার। তাহলে এই যে সাইন্টিফিক স্টাডি, আমি বিজ্ঞানসম্মত ভাবে স্টাডি করব। কার স্টাডি করব? হিউম্যান বিহেভিয়ার, আমাদের মানবের ভেতরে কি প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার বিহেভিয়ারটাকে আমরা স্টাডি করব। এবং যেটা চলছে আমাদের আমাদের হিউম্যান মাইন্ডে, তার প্রতিফলিত কোথায় হবে? তার প্রতিফলন হবে হচ্ছে আমাদের যে বিহেভিয়ার, অর্থাৎ আমরা যে আচার আচরণগুলো করব, এই আচার আচরণগুলো কোত্থেকে আসছে? আমাদের মেন্টাল প্রসেস থেকে আসছে। আগে মেন্টাল প্রসেস হচ্ছে, তারপরে আমরা কিছু ভাবছি মানসিক ভাবে, সেটা কখনো তোমার কনসিয়াস মাইন্ড হয়, কখনো তোমার আনকনসিয়াস মাইন্ডে হয়। এখন সেগুলোকে আমরা ভাবছি, ভাবার পরে তার প্রতিফলিত রিয়াকশন আমরা বিহেভিয়ারের মধ্যে প্রতিফলিত হচ্ছে। তাহলে দেখো, মেন্টাল প্রসেস যেটা, সেটা কিন্তু তুমি কখনোই বাইরে বের করতে পারবে না। আবার তোমার যেটা বিহেভিয়ার, সেটাকে কিন্তু তুমি কখনো চাইলে লুকিয়ে রাখতে পারবে না। তাহলে এটা হচ্ছে মূল সাইকোলজি। এখন এর সাথে যুক্ত হয়েছে কি স্পোর্টস সাইকোলজি। এখন আচ্ছা, একটু কথা বলে নি, সাইকোলজির মূল লক্ষ্য কি? সাইকোলজির মূল লক্ষ্য হচ্ছে আমাদের মধ্যে যে সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আছে, আমাদেরকে সুস্থ জীবনযাপন করতে সহায়তা করে, তাদের সেই ফ্যাক্টর গুলোকে উপর মূলত তার কি করে, সেগুলোকে হয় আইদার ডেভেলপ করবে, অর সেগুলোকে কি করবে, আইদার কন্ট্রোল করবে। কেন করবে? যাতে আমরা সুস্থভাবে কোনো একটা কাজ বা কোনো একটা পারফরমেন্সকে ভালোভাবে পারফর্ম করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা স্পোর্টস সাইকোলজি কি যুক্ত হলো? এখানে এই সাইকোলজির সমস্ত প্রিন্সিপাল গুলোকে অ্যাপ্লাই হবে। কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে? স্পোর্টস পার্সনদের উপরে অ্যাপ্লাই হবে। কি অ্যাপ্লাই হবে? যে সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করে, সেই সমস্ত ফ্যাক্টর গুলোকে নিয়ে আমরা যখন স্টাডি করব, সেই সমস্ত ফ্যাক্টর গুলোকে যখন আমরা কন্ট্রোল করব, সেই সমস্ত ফ্যাক্টর গুলোকে যখন আমরা ডেভেলপ করার চেষ্টা করব, কেন করব? আলটিমেট লক্ষ্য কি? আমাদের পারফরমেন্সকে ডেভেলপ করা। তখন আমরা তাকে স্পোর্টস সাইকোলজি বলবো। সাইকোলজি অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ থেকে অন্যতম আরেকটি ব্রাঞ্চ হচ্ছে স্পোর্টস সাইকোলজি। তাহলে আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা যে বিষয়টাকে পড়বো, মূলত তোমাদের যেটা ইউজিসি নেট সেটের যে সিলেবাসে তোমাদেরকে দেওয়া আছে, ইউনিট 1 দেখো স্পোর্টস সাইকোলজি, ইম্পর্টেন্স ইন ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। ইউনিট 2 তে যেটা দেওয়া আছে মোটিভেশন ইন স্পোর্টস, টাইপস, থিওরি এন্ড ডাইনামিক। 3 নম্বর আছে কি আছে? সাইকোলজিক্যাল ফ্যাক্টর অ্যাফেক্টিং স্পোর্টস পারফরম্যান্স। সাইকোলজিক্যাল কোন কোন ফ্যাক্টর গুলো স্পোর্টস পারফরম্যান্সের উপর সরাসরি প্রভাব বিস্তার করে? সেখানে আমাদের কি কি আছে? ইমোশন সম্পর্কে জানবো, অ্যাংজাইটি সম্পর্কে জানবো, অ্যাগ্রেশন সম্পর্কে জানবো, স্ট্রেস সম্পর্কে জানবো, সেলফ কনফিডেন্স, কনসেন্ট্রেশন, মেন্টাল প্রসেস এন্ড গোল সেটিং। শুধু জাস্ট আমরা এই ইউনিট 3 এই পর্যন্ত আমরা করব। এটা করলে প্রায় এই ইউনিটের হাফ ইউনিট কভার হয়ে যাবে, যা বাকি টপিক আছে আমরা দেখেছি। এখন ফার্স্ট যদি আমরা ইউনিট 1 টাকে দিয়ে শুরু করি, বাকি ইউনিটগুলো আমরা পরের ক্লাসে আমরা করব। আমাদের যেটা পার্ট 2 ক্লাস হবে স্পোর্টস সাইকোলজির, সেখানে আমরা করব।
ফার্স্ট দেখো এখানে যদি সাব ইউনিট 1 যেটা দেওয়া আছে যে স্পোর্টস সাইকোলজি, সিম্পল আমি কি বলেছি তোমাদের যে সাইকোলজির যে বিভিন্ন শাখা আছে, যে ধরো স্পোর্টস সাইকোলজি হচ্ছে সেই শাখার একটা অন্যতম শাখা যেখানে স্পোর্টস সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো কিভাবে খেলোয়াড়দের উপর তাদের পারফরমেন্সের উপর প্রভাব ফেলছে সেই বিষয় নিয়ে আলোচনা করবে। সেই বিষয়গুলো কি কি? মোটিভেশন, সেলফ কনফিডেন্স, অ্যাংজাইটি, অ্যাগ্রেশন, পার্সোনালিটি, কনসেন্ট্রেশন ইত্যাদি বিষয়গুলো। এই যে ফ্যাক্টরগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এগুলো কিভাবে পারফরমেন্সকে প্রভাব করছে, সেগুলোকে পারফরমেন্সকে কখনো কখনো পারফরমেন্সকে পজিটিভ এফেক্ট দেয়, কখনো কখনো পারফরমেন্সের উপর নেগেটিভ এফেক্ট দেয়, কিন্তু এফেক্ট তোমাকে দেবেই। কারণ এই ফ্যাক্টর গুলোকে এখন যদি ঠিকভাবে আমরা সেগুলোকে যদি যেগুলো আমাদেরকে যে নেগেটিভ এফেক্ট দেয়, যে সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো আমাদের পারফরমেন্সের উপর নেগেটিভ ইম্প্যাক্ট প্রভাব করবে, সেই নেগেটিভ ইম্প্যাক্ট যদি আমরা সেগুলোকে রেগুলেট না করতে পারি, সেগুলো যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে কখনোই পারফরমেন্স ডেভেলপ করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে সবার আগে জানতে হবে যে কোন সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে আমাদের পারফরমেন্সকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আবার কোনগুলো আবার নেগেটিভ প্রভাব ফেলতে সাহায্য করবে, সেগুলোকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আবার এমন কিছু ফ্যাক্টরস আছে যেগুলো তোমাকে আইদার বাড়াতে হবে, কিন্তু একটা লেভেল পর্যন্ত বাড়াতে হবে। বেশি যদি বেড়ে যায় পারফরমেন্স ডিক্রিজ হবে, আবার যদি একদম না বাড়ে সেক্ষেত্রেও পারফরমেন্স কমে যাবে। সেই ফ্যাক্টর গুলোকেও আমরা আজকে জানবো, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তোমাদেরকে খুব সহজ ভাবে বলবো, তোমরা যদি বুঝতে না পারো আমাকে সাথে সাথে বলবে। এখন আমরা দেখো যে কথাগুলোকে বলেছিলাম সেই কথাগুলো আমাদের লেখার সাথে মিলছে কিনা আমরা একবার দেখি। যে স্পোর্টস সাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইকোলজি দ্যাট ইনক্লুড হাউ মেন্টাল ফ্যাক্টর, হাউ কিভাবে মেন্টাল ফ্যাক্টর আমরা যেটা ভাবছি, such as motivation, confidence, anxiety, personality, attitude, concentration influence sports performance and participation। তো এই যে মেন্টাল ফ্যাক্টর গুলো বললাম, মোটিভেশন কি আমাদের ভেতর থেকে আসবে, সেলফ কনফিডেন্স, অ্যাংজাইটি, পার্সোনালিটি, অ্যাগ্রেশন, এগুলো কি বাইরে থেকে আমি তোমাকে ঢেলে দেবো, চলো এনাও এক বালতি অ্যাংজাইটি দিয়ে দিলাম, এনাও এক বালতি কনফিডেন্স দিয়ে দিলাম, এনাও এক বালতি পার্সোনালিটি দিয়ে দিলাম, সেটা তো সম্ভব না। এগুলো কি অল অফ দ্য মেন্টাল প্রসেস। তাহলে এই সমস্ত ফ্যাক্টর গুলোকে যদি আমরা ঠিকভাবে রেগুলেট না করতে পারি, তাহলে কি হবে, পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করবে। তাহলে স্পোর্টস সাইকোলজি কি করছে, এই সমস্ত মেন্টাল প্রসেস বা ফ্যাক্টর গুলোকে কি করছে, সঠিকভাবে কি করছে, স্টাডি করছে, যে এই ফ্যাক্টর গুলো কিভাবে আমাদের পারফরমেন্সকে আরো উন্নতি পর্যায়ে নিয়ে যাবে, সেটাকে আমরা বলবো স্পোর্টস সাইকোলজি। এখানে একটা ডেফিনেশন আমরা দিয়েছি, দেখো স্পোর্টস সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার। ওই যে বলছিলাম মেন্টাল প্রসেসে যেটা হয় তার কি হয়, তার প্রতিফলিত কোথায় হয়, সেটা বিহেভিয়ার হয়। অ্যাথলিট বিফোর, ডিউরিং এন্ড আফটার কম্পিটিশন, একদম একজন খেলা শুরু হওয়ার আগে একজন প্রতিযোগী কি ধরনের আচরণ করবে, খেলার সময় কি ধরনের আচরণ করবে, এবং খেলার পরে কি ধরনের আচরণ করবে, এই সমস্ত আচরণগুলো কিন্তু ওই সমস্ত সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোর উপর সরাসরি কিন্তু ডিপেন্ড করছে। আমরা যদি ধরো খেলার আগে আমরা যদি কখনো কখনো অনেক সময় আমরা রেগে যাই, কেন রেগে যাচ্ছি তার বিভিন্ন কারণ আছে। এখন রাগাটা কি, রাগছি আমরা কেন, ইমোশন বা অ্যাগ্রেশন অনেক সময় হয়ে যায়, বা আমরা কোনো সময় নেগেটিভ কোনো খবর পেলাম, যে খবর পেয়ে আমি কোনো দুঃখ প্রকাশ করলাম, তারপরে কি সরাসরি তোমার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন আসবে। তাহলে সেগুলো কি পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করবে। সেই জন্য বলছে স্পোর্টস সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার। বিহেভিয়ারের তো স্টাডি করবে, মেন্টাল প্রসেস তো আগে হচ্ছে। মেন্টাল প্রসেস কোথাও দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি আমরা, বিহেভিয়ার অফ অ্যাথলিট বিফোর, ডিউরিং, আফটার কম্পিটিশন। সিম্পল ডেফিনেশন। এখন যদি এই স্পোর্টস সাইকোলজির আমরা যদি নেচার গুলো দেখতে চাই, নেচার কি, সায়েন্টিফিক এন্ড রিসার্চ বেসড। এই যে স্পোর্টস সাইকোলজি, আমরা যে মোটিভেশন, অ্যাংজাইটি বলো, অ্যাগ্রেশন বলো, এগুলো কিভাবে, এগুলো কি আননেসারি যা খুশি তাই মনে হলো সেটাকে মোটিভেশন ভাবে স্টাডি করে দেবো, কখনোই না। সেগুলো কি করবো, সায়েন্টিফিক কতগুলো প্রিন্সিপালের উপর ভিত্তি করে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিককে ভালো করে দেখে, তার পারিপার্শ্বিক অবস্থার উপর যাচাই করে, সমস্ত দিক ভালো করে পর্যবেক্ষণ করে আমরা স্টাডি করব, তার কতগুলো প্রিন্সিপাল আছে সেগুলোকে মেনে, সেই জন্য এটাকে বলছে সায়েন্টিফিক এন্ড রিসার্চ বেসড বিহেভিয়ারাল সায়েন্স। কেন বিহেভিয়ারাল সায়েন্স, কারণ স্পোর্টস সাইকোলজি আমরা কি নিয়ে, আমরা যত কিছু সমস্যা আমরা বুঝবো কি করে, মেন্টাল প্রসেস তো আমি দেখতে পাচ্ছি না, সেটা তো আমাদের লুকানো থাকে, আমরা কি দেখছি, বিহেভিয়ার। এই জন্য বলছে, এটাকে বলছে কি বিহেভিয়ারাল সায়েন্স বা আচরণ ভিত্তিক বিজ্ঞান বলা হয় অনেক সময়। আর কি হচ্ছে, পারফরমেন্স ওরিয়েন্টেড। ইয়েস, স্পোর্টস সাইকোলজি মানেই কি হবে, পারফরমেন্স কে কেন্দ্র করেই আছে। কারণ স্পোর্টস সাইকোলজি ডেফিনেশনে আমরা আছে কি আছে, সাইকোলজিক্যাল ফ্যাক্টর কিভাবে পারফরমেন্স কে ডেভেলপ করে, সেই কথা বলছে। সেই জন্য বলছে স্পোর্টস সাইকোলজি অলওয়েজ পারফরমেন্স ওরিয়েন্টেড। তারপরে আছে কি, ইউজ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। ইয়েস, স্পোর্টস সাইকোলজিক্যাল যে সমস্ত নীতিগুলো আছে সেগুলোই আমরা স্পোর্টস সাইকোলজির উপর বিশ্লেষণ করি।
ওর সাইকোলজির উপর মনোবিজ্ঞানের যে বেসিক প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল গুলোকে আমরা এখানে ফলো করব কেন? ফর ডেভেলপমেন্ট অফ অ্যাথলেটিক পারফরম্যান্স। আর কি আছে? স্টাডি করবো ইমোশন, কগনিশন এন্ড বিহেভিয়ার। অবশ্যই ইমোশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ আমরা যে কোনো সময় কোনো কিছুকে খবর পেলেই আমরা অনেক সময় কি হয়, কোনো একটা ভালো খবর পেলাম আমরা যে স্মাইল করি, হ্যাঁ, আমরা হাসি, বা খারাপ খবর পেলে আমরা দুঃখ পাই। তাহলে এই যে যে হাসি দুঃখ পাচ্ছি, কি কোনো একটা ইনফ্লুয়েন্স, কোনো একটা স্টিমুলাস আমাকে প্রভাবিত করছে। কি প্রভাবিত করছে? স্টিমুলাসটা শুধু আমার কাছে আসলো, সেটাকে আমি পারসিভ করলাম, সেটাকে অ্যানালিসিস করার পরে তারপরে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনে কিন্তু মানে কি আমাদের বিহেভিয়ারে চেঞ্জেসটা আসছে। সেগুলোকে যদি আমরা ঠিকভাবে স্টাডি না করি, তাহলে কি আমি সেটাকে রেগুলেট করা সম্ভব হবে? পারফরমেন্সের উপর প্রভাব ফেলবে, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাহলে সেগুলোকে আমাকে সঠিকভাবে কি করতে হবে? রেগুলেট করতে হবে। আর কি করতে হবে? হেলথ ইন বিহেভিয়ার মডিফিকেশন। ইয়েস, সাইকোলজির মূল এম কি? সাইকোলজির মূল এম টু চেঞ্জ। কি চেঞ্জ? নেগেটিভ থেকে পজিটিভ অ্যাটিটিউডে তোমাকে ফিরিয়ে আনাই হচ্ছে সাইকোলজির মূল লক্ষ্য। তাহলে এক্ষেত্রেও আমাদের বিহেভিয়ারের মধ্যে, একজন অ্যাথলেটের মধ্যে যদি কোনো নেগেটিভ বিহেভিয়ার থাকে, তাহলে কি করতে হবে? সেই নেগেটিভ বিহেভিয়ারকে কি করতে হবে? দূরে সরিয়ে সেখানে পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ বিহেভিয়ার তোমাকে দিতে হবে। সেই জন্য বলছে বিহেভিয়ার মডিফিকেশন। আর কি করছে? অ্যাপ্লাইজ টু অ্যাথলিট, কোচেস এন্ড টিচার। অবশ্যই, কারণ এটা তো স্পোর্টস সাইকোলজি কি হয়, মূলত স্পোর্টস পার্সনদের নিয়ে কাজ করা হয়। তাহলে স্পোর্টস পার্সনের মধ্যে দেখো অ্যাথলিটস মানে অল গেম, সমস্ত গেম খেলাধুলো, তাদের প্লেয়ারদেরকে অ্যাথলিটস বলা হয়। কোচেসদের করা হবে, এবং যে সমস্ত টিচারদের ক্ষেত্রেও করা হবে। তাহলে এই জন্য এখানে মূলত এদের ক্ষেত্রে প্রযোজ্য। এবার এই স্পোর্টস সাইকোলজি যেটা তোমাদের সিলেবাসে আছে, ইম্পর্টেন্স। ফার্স্ট ইম্পর্টেন্স আমরা বারবার বলেছি যে এনহান্স পারফরম্যান্স। ইয়েস, কেন পারফরম্যান্সটাকে বৃদ্ধি করবে? কারণ সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে যে সেলফ কনফিডেন্স, যে অ্যাটেনশন, যে কনসেন্ট্রেশন, যে মেন্টাল স্ট্রেংথ, সেগুলোকে কি করবে? সেগুলোকে আমাদেরকে ডেভেলপ করবে। যদি আমাদেরকে ডেভেলপ করে, তখন কি হবে? আমি পার্টিকুলার কোনো কাজের প্রতি ফোকাস থাকতে পারবো, মনোনিবেশ করতে পারবো, এবং কনসেন্ট্রেশন, সেইটা কাজটা আমি একদম মনোযোগ সহকারে সেই কাজটাকে আমি পারফর্ম করতে পারবো। তারপরে যদি আমি এগুলোকে করতে পারি অ্যাটেনশন ভাবে, মনোযোগ সহকারে, খুব একটা যত্নশীল ভাবে সেই কাজটাকে যদি আমি প্র্যাকটিস করতে পারি, তাহলে কি হবে? অবভিয়াসলি আমাদের পারফরম্যান্স ডেভেলপ হবে। সেই জন্য বলছে পারফরম্যান্স এনহান্সমেন্ট। ইমপ্রুভ মোটিভেশন। ইয়েস, মোটিভেশন কি? মোটিভেশন ইজ সিম্পলি একটা ফোর্স। কি ফোর্স? যে ফোর্সটা তোমাকে একটা জায়গায় তোমাকে পরিচালিত করবে। ফোর্স কি বাইরে থেকে হাওয়া আসবে না, ইন্টারনাল ফোর্স, যেটা তোমাকে ভেতরে ভেতরে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। তোমাকে মানসিক ভাবে তোমাকে কোনো কিছু কাজ করার জন্য তোমাকে ভেতর থেকে খোঁচাবে বারবার, চলো এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। এই যে ফোর্স, সেটা অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের ইন্টারনাল ভেতর থেকে নিজের ইচ্ছা থেকে আসে, অনেক সময় বাইরের কিছু ভয় বা বাইরের কোনো স্টিমুলাস আমাদেরকে সেই ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার চেষ্টা করে। তাকে আমরা বলবো মোটিভেশন। তাহলে মোটিভেশন কি? আমাদের কোনো কাজ করার জন্য ভেতরের থেকে যে একটা উৎসাহ, যে একটা আগ্রহ, সেটাকে জাগিয়ে তুলতে সাহায্য করে। আর কি করবে? কন্ট্রোল অ্যাংজাইটি এন্ড স্ট্রেস। এই দেখো, কেন এখানে কন্ট্রোল বললাম, আগের গুলো তো ডেভেলপ বললাম। কারণ এই যে আমরা পড়বো যদি অ্যাংজাইটি স্ট্রেস, এগুলো কি? এগুলো এমন একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলোকে তোমাকে কোনো কাজ করার আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে, বা কোনো কম্পিটিশনে যাওয়ার মধ্যে তোমার মধ্যে ভয়, ভীতি, হ্যাঁ, ইত্যাদি, হাত ঘামে, খুব টেনশন হয়, নার্ভাসনেস হয়, এই ফিল গুলো হয় কি হয় না? হয়। এই ফিল গুলোকে যদি আমরা খুব অতিরিক্ত মাত্রায় হয়ে যায় কোনো কম্পিটিশন নামার আগে, তখন কি পারফরমেন্স ডেভেলপ হবে? কখনোই হবে না। তাহলে এগুলোকে কি করবো? অ্যাংজাইটি স্ট্রেসকে কন্ট্রোল করবো। আবার ইমপ্রুভ করবো কনসেন্ট্রেশন এন্ড ফোকাস। কনসেন্ট্রেশন এন্ড ফোকাস মানে কি? পারফরমেন্সের সময়, যখন তোমার ডিউরিং কম্পিটিশন, যদি তুমি অনেক সময় ঠিকভাবে কনসেন্ট্রেশন যদি না থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, অনেক সময় তোমাকে বারবার দৃষ্টি বাইরের দিকে আকর্ষিত হবে। তারপর খেলা থেকে যে খেলার যে স্পিড, সেখান থেকে তুমি বেরিয়ে যাবে। যার ফলে কি হবে? তোমার মধ্যে মেন্টালি অনেক প্রকার কনফিউশন তৈরি হবে। তার ফলে কি হবে? পারফরমেন্স ডিক্রিজ হবে। তাহলে এই যে কনসেন্ট্রেশন এবং ফোকাস, এইটাকে কিভাবে ডেভেলপ করা যায়, তার স্ট্র্যাটেজি, আমরা টেকনিক আমরা শিখবো পরে। তাহলে কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। কি ইমপ্রুভ করবে অ্যাথলিটদের? কিভাবে কনসেন্ট্রেশন ডেভেলপ করা যায়, কিভাবে ফোকাসটাকে এক জায়গায় ধরে রাখা যায়, তার মানসিক ট্রেনিং আমাদেরকে দিতে হবে। আর বিল্ড করবে কনফিডেন্স। ইয়েস, কনফিডেন্স, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকতে হবে। ইয়েস, আই ক্যান ডু ইট, আমার দ্বারা সম্ভব। অলওয়েজ কি করতে হবে? এই কনফিডেন্স বাড়ানোর জন্য পজিটিভ মেন্টালি কি করতে হবে? সেলফ টক করতে হবে, এবং বিভিন্ন প্রকার রিএনফোর্সমেন্ট করতে হবে, যার মধ্যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পায়। ছোট ছোট গোল সেট আপ করতে হবে, যাতে তুমি লক্ষ্য অর্জন করলেই আমরা সেই আমাদের মধ্যে কনফিডেন্সটা ডেভেলপ হয়। আর কি করতে হবে? টিম কোঅর্ডিনেশন এন্ড গ্রুপ ডাইনামিক। ইয়েস, এই যে আমাদের বিভিন্ন সময় কি হয়, স্পোর্টস পারফরমেন্স, কখনো কখনো টিম গেম,
কখনো কখনো সেটা কি হয় দলগত কোনো খেলা। তাহলে এই যে গ্রুপ যখন কম্বিনেশন হয়, দলগত খেলায় কি হয় পরস্পরের সহযোগিতা দরকার, পরস্পরের সাথে কি হয় ঐক্য দরকার, পরস্পরের সাথে কি একটা সমন্বয় দরকার। তাহলে এইগুলো যদি ভালো না থাকে আমাদের কি পারফরমেন্স ডেভেলপ হবে? কখনোই হবে না। তাহলে স্পোর্টস সাইকোলজি কি করবে, এই কিভাবে একটা টিমের মধ্যে কোঅপারেশন রাখা যায়, কিভাবে একটা লিডারশিপকে মেনে সমস্ত কাজগুলোকে ফলো আপ করা যায় সেগুলোকে শেখাবে, যার ফলে পারফরমেন্স ডেভেলপ হবে। আর কি হবে, হেল্পস ইন ইনজুরি রিহ্যাবিলিটেশন। ইয়েস, ইনজুরি হয়ে গেলে আমরা খেলতে গেলে চোটাঘাত লাগবে, এবং চোটাঘাত লাগার পরে তাদের যে মানসিক অবস্থা, যে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে আবার পারফরমেন্স করা, ভয় বা সেই চোটাঘাতের ফলে যে ভয় বা উদ্বেগ যেটা তৈরি হয়েছিল সেটাকে দূরে সরিয়ে আবার পুনরায় পজিটিভ কনফিডেন্সকে ফিরিয়ে এনে আত্মবিশ্বাসটাকে, নিজের সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাসটাকে পুনরায় ফিরিয়ে এনে যে পারফরমেন্সকে আবার পূর্বের অবস্থায় পারফর্ম করা, এই যে মানসিক শক্তি সেটা কে দেবে, স্পোর্টস সাইকোলজি। ক্লিয়ার? এবার এরপরে আছে কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ইয়েস, পার্সোনালিটি ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল, তার যে বিহেভিয়ার করছে তার উপর ডিপেন্ড করছে। সেখানে কি হয় আমরা অনেক সময় যে এই যে আমরা বিভিন্ন প্রকার ডিসিপ্লিন বলো, আমরা কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছি, কিভাবে আমাদের মধ্যে পেশেন্স ধৈর্য শক্তি আছে কিনা, আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিনা, এগুলো কি সব হচ্ছে ইন্ডিভিজুয়াল নেচার। তাহলে এগুলো কি, এগুলো সরাসরি তোমার পার্সোনালিটির ক্যারেক্টারিস্টিক। এখন স্পোর্টস সাইকোলজি কি করবে, তোমার এই পার্সোনালিটির যে সমস্ত ফ্যাক্টর গুলো আছে সেগুলো কি করবে, সেগুলোকে রেগুলেট করবে বা সেগুলোকে ডেভেলপ করবে, তোমাকে পারফরমেন্সকে ডেভেলপ করতে সাহায্য করবে। আর কি আছে, এনহান্স করবে লার্নিং স্কিল অ্যাকুইজিশন। ইয়েস, যে কোনো প্রকার যদি তোমার এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে সঠিকভাবে বজায় থাকে তাহলে যে কোনো অবস্থাতে তুমি কি করতে হবে, মেন্টাল রিহার্সাল করবে। মানে লার্নিং, কোনো একটা লার্নিং এর 3টে স্টেজ, সেই 3টে স্টেজকে যদি আমরা একদম লাস্ট স্টেজে যাই সেটাকে বলা হয় কি অটোনমাস স্টেজ, মাস্টারি অফ দ্য স্কিল। এখন সেই স্টেজে যদি আমরা যাই বা কোনো একটা কম্পিটিশন যদি ভালো পারফর্ম আমাদেরকে করতে হয়, অবশ্যই সেটা কি করতে হবে, মেন্টাল ভিজুয়ালাইজেশন করতে হবে, কিভাবে পারফর্ম করব তার সমস্ত প্রসেস কিন্তু মানসিকভাবে আগে সেটাকে প্ল্যানিং করতে হয়। এবং আমাদের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশন কিন্তু যে কোনো কাজের প্রতি আমাদের দ্রুত শিখতে সাহায্য করে। যদি আমার কাজের প্রতি কোনো ইন্টারেস্ট না থাকে, কাজের প্রতি কোনো মনোযোগ না থাকে, সেই কাজটাকে আমি সহজে শিখতে পারবো? কখনোই শিখতে পারবো না। এখন তোমাকে কাজের প্রতি অ্যাটেনশন, মনোযোগী কে করে তুলতে সাহায্য করবে, ফোর্স সাইকোলজি করে তুলতে সাহায্য করবে। আর লাস্ট কি, বিহেভিয়ার মডিফিকেশন। ইয়েস, এই ফোর্স সাইকোলজির মূল কাজই হবে সমস্ত খেলোয়াড়দের মধ্যে যে সমস্ত নেগেটিভ ফ্যাক্টর গুলো আছে, যেগুলো তোমার পারফরমেন্সকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, সেই সমস্ত পারফরমেন্স গুলোকে দূরে সরিয়ে কি করতে হবে, পজিটিভ বিহেভিয়ার তোমার মধ্যে আনতে হবে। তারপরে কি হবে, তোমার বিহেভিয়ারের মডিফিকেশন আসবে। এই হলো স্পোর্টস সাইকোলজির ইম্পর্টেন্স। আর এবার ইম্পর্টেন্স ফিজিক্যাল এডুকেশন টিচারদের মধ্যে কিভাবে হবে, বা ফিজিক্যাল এডুকেশনে কিভাবে স্পোর্টস সাইকোলজি গুরুত্বপূর্ণ। দেখো, হেল্প দ্য টিচার টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টুডেন্ট বিহেভিয়ার। ইয়েস, ছাত্রছাত্রীরা কিভাবে তাদের আচার আচরণ বিহেভিয়ার করছে সেটা সম্পর্কে জানতে কে সাহায্য করবে, স্পোর্টস সাইকোলজি। আর কি করবে, রিডিউস করবে ফিয়ার এন্ড পারফরমেন্স অ্যাংজাইটি। এই যে ভয় বা পারফরমেন্স উদ্বেগ, কম্পিটিশনের আগে, পরীক্ষার আগে খুব টেনশন হয়, এই সমস্ত উদ্বেগগুলো যখন তুমি অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার বা কোচ যখন জানতে পারবে, সেগুলো কি করবে, দূর করানোর চেষ্টা করবে। প্রমোট করবে পার্টিসিপেশন ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, যে কোনো প্রকার শারীরিক কার্যক্রমে যাতে সঠিকভাবে অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেশন করা যায় সেদিকে মনোনিবেশ করতে সাহায্য করবে। ইমপ্রুভ করে ডিসিপ্লিন অ্যান্ড ক্লাসরুম বিহেভিয়ার, একটা শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন এবং ক্লাসরুমের মধ্যে কিভাবে আচার আচরণ করা দরকার সেটা জানতে সাহায্য করবে। এনকারেজ করবে স্পোর্টসম্যানশিপ অ্যান্ড ফেয়ার প্লে। ইয়েস, স্পোর্টসম্যানশিপ মানে কি, একটা টিম স্পিরিট এবং সঠিক রুলস নিয়ম কানুন মেনে সেটাকে পারফর্ম করা, সেদিকে করতে সাহায্য করবে। বিল্ড করবে সেলফ স্টিম অ্যান্ড ইমোশনাল স্ট্যাবিলিটি। ইয়েস, ইমোশনাল স্ট্যাবিলিটি কিন্তু সবথেকে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ যে কোনো সময় সেকেন্ডের মধ্যে তুমি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট খবর পেয়ে কিন্তু আমরা ইমোশনালি অনেক সময় দুর্বল হয়ে যাই, বা এই যে বা আমাদের মানসিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়, এবং সেগুলোকে যদি ঠিকভাবে রেগুলেট না করতে পারি কিন্তু পারফরমেন্সের উপর সরাসরি প্রভাব পড়বে। আর হেল্প করবে সোলো লার্নার উইথ মোটিভেশন, যে সমস্ত শিক্ষার্থীরা একটু ধীর গতিতে যারা কোনো কিছুকে শেখায়, সেই দুর্বল শিক্ষার্থীদের দ্রুত মোটিভেট করতে কিন্তু সাহায্য করবে এই স্পোর্টস সাইকোলজি। এখন এরপর আসছে মেন্টাল ট্রেনিং টেকনিক। কিভাবে এই স্পোর্টস সাইকোলজির এই যে সমস্ত ফ্যাক্টর গুলোকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো, তার কতগুলো মেন্টাল ট্রেনিং আছে। সেগুলো কি, ইমাজারি বা ভিজুয়ালাইজেশন। ইমাজারি বা ভিজুয়ালাইজেশন মানে ধর তোমার কালকে কম্পিটিশন,
কম্পিটিশনে নামার আগে তুমি মেন্টালি ভিজুয়ালাইজ করছো সেই ব্যাপারটা কিভাবে পারফর্ম করবে, হ্যাঁ বলটা এইভাবে আসলে কিভাবে বলটাকে শুট করবে, এই সমস্ত কিছু ভিজুয়ালাইজ করবে। তাতে কি হবে, তোমার ফোকাস বা অ্যাটেনশন ডেভেলপ করতে সাহায্য করবে। গোল সেটিং, ইয়েস আমরা গোল সেটিং নিয়ে পড়বো যদিও পরে। গোল সেটিং কি, কোনো একটা লক্ষ্যকে অর্জন করতে গেলে সেই লক্ষ্যটাকে ছোট 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 স্টেপে ভাগ করতে হয়। ভাগ করে আমাদের ছোট ছোট লক্ষ্যগুলোকে যখন আমরা অর্জন করা শিখবো, আমাদের মধ্যে একটা রিইনফোর্সমেন্ট, আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। সেই এনার্জি কি করবে, আমার নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। সেলফ টক, ইয়েস অলওয়েজ নিজের সাথে কথা বলতে হবে। আমাদের যখন কম্পিটিশন নিয়ে যে ভয় ভীতি দূর যখন আসে, আমরা যখন খুব পরীক্ষা নিয়ে টেনশন হয়ে যায়, হাত পা ঘামে, সেই সময় কি করতে হবে, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করতে হবে, নিজের মাইন্ডের সাথে পজিটিভ কথাবার্তা বলতে হবে। আর কি হবে, রিল্যাক্সেশন টেকনিক। রিল্যাক্সেশন টেকনিক মানে কি, মাইন্ডটাকে কনসেন্ট্রেট করার জন্য বিভিন্ন প্রকার স্ট্রেচিং এক্সারসাইজ বা মেডিটেশন বা বিভিন্ন প্রকার যৌগিক এক্সারসাইজ, সেগুলো কিন্তু পারফর্ম করতে হবে। আর আছে মেডিটেশন, যোগ এখানে তো লেখাই আছে ডিপ ব্রিদিং। অনেক সময় হয় না, আমরা দীর্ঘভাবে শ্বাস প্রশ্বাস নিই করে, কেন নিচ্ছি, মাইন্ডটাকে কনসেন্ট্রেশন করছি। আর হচ্ছে কি প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন মানে কি, ধীরে 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 আমাদের কি করতে হবে, একদম শুরু থেকে যেগুলো হয়েছিল সেগুলোকে আমরা কনসেন্ট্রেট করা, রিমাইন্ড করার চেষ্টা করব। আর কি হচ্ছে বায়ো ফিডব্যাক। ফিডব্যাক মানে কি, এইবার আমাদের কাছ থেকে ফিডব্যাক, যে আমার পারফরমেন্সটা হলো, সেটা কোচের কাছ থেকে, বন্ধু হতে পারে, দর্শক হতে পারে, সবার কাছ থেকে কি ফিডব্যাক কালেক্ট করতে হবে। এবং অ্যারাউজাল রেগুলেশন, তোমার মধ্যে যে উত্তেজনা তৈরি হবে সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এটা যদি করতে পারো, এগুলো হচ্ছে কি সাইকোলজিক্যাল ফ্যাক্টর, তোমার ফ্যাক্টর গুলোকে রেগুলেট বা ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে। এরপরে যদি আমরা আসি ইউনিট 2 তে, মোটিভেশন ইন স্পোর্টস টাইপস থিওরি এন্ড ডায়নামিক। বলো সাইকোলজি নিয়ে যে স্পোর্টস সাইকোলজি নিয়ে যে ওভারঅল কনসেপ্টটা হলো, সেই ওভারঅল কনসেপ্টের মধ্যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন?